একটি সবুজে ঘেরা শান্ত গ্রামে বাস করত গোবিন্দ নামে এক যুবক। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে সে একাই বড় হয়েছে। সংসারে তার বলার মতো কেউ ছিল না, ছিল শুধু একটি পুরনো কুড়াল আর অদম্য সাহস। ভোরের আলো ফুটতেই সে প্রতিদিন জঙ্গলের পথে রওনা দিত। কাঠ কেটে বাজারে বিক্রি করাই ছিল তার জীবিকা। গোবিন্দ খুবই পরিশ্রমী ও সৎ ছিল, কিন্তু তার দারিদ্র্য নিয়ে অনেকেই উপহাস করত, বিশেষ করে পাশের বাড়ির রঘু। রঘু ছিল ধনী ঘরের ছেলে, কিন্তু স্বভাবে অহংকারী। যেদিনই গোবিন্দের সাথে তার দেখা হতো সেদিনই সে কোনো না কোনো কথা বলে তাকে কষ্ট দিত। সেদিনও সূর্যের প্রথম আলোয় জঙ্গলের পথে হাঁটছিল গোবিন্দ। হঠাৎ সামনেই রঘুর সঙ্গে দেখা। রঘু ঠোঁট বাঁকিয়ে বলল, হে গোবিন্দ, তোমার কপালে যেন শুধু অভাব আর কষ্টই লেখা আছে, কিন্তু আমি এখনো বলছি, তুমি যদি আমার সাথে হাত মেলাও তবে দেখবে তোমার ভাগ্যের চাকা একদিন ঘুরবেই। দারিদ্র্য দূরে সরে যাবে আর সুখ নিজেই তোমার দরজায় কড়া নাড়বে। তুমি আমার দারিদ্রতা নিয়ে যতই ঠাট্টা করো না কেন রঘু, আমি তোমার সাথে কখনো কাজ করব না। আমি জানি তুমি একজন চোর, যে অন্য গ্রামে চুরি করে পেট চালায়। শোন গোবিন্দ, জীবনটা উপভোগ করতে জানতে হয়। আমি আজ যেভাবে থাকি, গ্রামের বড় লোকেরাও সেভাবে থাকতে পারে না। টাকা কোথা থেকে আসে সেটা বড় কথা নয়, কেমন করে খরচ করতে হয় সেটাই আসল কৌশল। আর আমার ঘরের মানুষ, সে তো রানীর মতোই থাকে। রঘু, তোমার সেই সুখ আমার দরকার নেই। অন্যের ক্ষতি করে পাওয়া বিলাসিতা কখনো শান্তি দেয় না। আমি কম খাবো, পুরনো কাপড় পরব, তবুও নিজের ঘামের দামে রুটি উপার্জন করব। আহা, এই আদর্শ দিয়ে পেট ভরে? তুমি যতই সৎ হও, মানুষ তো তোমাকে গরিব বলেই চিনবে। সম্মানও টাকার কাছে হার মানে বন্ধু। সম্মান টাকা দিয়ে কেনা যায় না। একদিন তুমি বুঝবে, অন্যের চোখের জল দিয়ে গড়া সুখ বেশি দিন টেকে না। এই বলে গোবিন্দ আর কোনো কথা না বাড়িয়ে জঙ্গলের দিকে পা বাড়াল। কাঁধে কুড়াল, চোখের দৃঢ়তা। রোদ মাথায় পড়ছে, তবুও তার মুখে অদ্ভুত এক প্রশান্তি। আর গোবিন্দ জঙ্গলের গভীরে ঢুকে গাছ কাটতে শুরু করল। তার কুড়ালের প্রতিটি আঘাতে যেন প্রতিধ্বনিত হচ্ছিল তার অটল নীতি। গোবিন্দ, আমার আরও উন্নত মানের কাঠ চাই, যা জঙ্গলের গহীন গভীরে পাওয়া যায়। কোনো কাঠুরে সেখানে যাওয়ার সাহস দেখায় না। তুমি কি আমার জন্য সেখান থেকে কাঠ কেটে আনতে পারবে? আমি তোমাকে মুখ চাওয়া দাম দেব। শুধু আমার পরিশ্রমের সঠিক দাম দিয়ে দিলেই হবে। মুখ চাওয়া দাম আমি চাই না, আমার জন্য ওটুকুই যথেষ্ট। আমি আগামীকালই জঙ্গলের গহীন গভীরে গিয়ে কাঠ কেটে নিয়ে আসব। ঠিক আছে, তোমার সততার জন্যই আমি খুশি হলাম। এমন মানুষ আজকাল খুব কম দেখা যায়। গ্রাহক খুশি হয়ে চলে গেল। এটি সেই পবিত্র পুকুর, যার সম্পর্কে বলা হয় এটি ভালো মানুষদের রক্ষা করে এবং মন্দ শক্তিকে বিনাশ করে দেয়। ঠিক সেই সময় পুকুরের উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছিল। হঠাৎ সেটি একটি ধারালো বাবলা গাছের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে নিচে পড়ে গেল। হে ভগবান, এই পাখিটি তো মারাত্মকভাবে আহত হয়েছে। এর শরীর থেকে অনেক রক্ত বেরোচ্ছে। যদি চিকিৎসা না করা হয় তবে এটি মারা যাবে, কিন্তু আমি নিজের চোখের সামনে কোনো প্রাণীকে মরতে দেখতে পারবো না। গোবিন্দ আহত পাখিটিকে তুলে নিয়ে নিজের গ্রামের দিকে রওনা হল। গোবিন্দ, তোর হাতে এই আহত পাখিটা কি করছে? দেখ, তোর হাতও রক্তে লাল হয়ে গেছে। মরল মশাই, এই পাখিটা জঙ্গলের পবিত্র পুকুরের পাশে বাবলা গাছের সঙ্গে ধাক্কা খেয়েছিল। আমি দেখলাম, তাই একে নিয়ে এলাম, যেন এর চিকিৎসা করতে পারি। আরে, ওটা তো পবিত্র পুকুর। না জানি এটা কেমন পাখি, কে জানে এটা কোনো রাক্ষসী না পেতনি। তুই এটাকে ছেড়ে দে, মরতে দে। মশাই, আমি মানি যে এই পুকুরটি পবিত্র, কিন্তু আমি নিজের চোখে দেখেছি পাখিটা কেবল বাবলা গাছের সাথে ধাক্কা খেয়েছিল। আমি বিশ্বাস করি না যে এটি কোনো পেতনি। তুমি যা খুশি বিশ্বাস করো গোবিন্দ, কিন্তু গ্রামের লোকেরা বলে এই পুকুরে অদ্ভুত শক্তি আছে,
সাবধানে থাকাই ভালো। ভয় পেলে চলবে না, আহত পাখিটাকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, ওর সেবা করব। দেখো পরে যেন কোনো বিপদে না পড়ো। এটুকু বলে গোবিন্দ আহত পাখিটিকে নিজের বাড়িতে নিয়ে এলো এবং তার সেবা করতে লাগল। কিছুদিনের মধ্যেই পাখিটি সুস্থ হয়ে উঠল। তোমার সাথে কোনো মানুষ তো বন্ধুত্ব করে না, এখন দেখি পাখি শকুনই তোমার বন্ধু হয়ে গেছে। বন্ধুত্ব মানুষে মানুষে হয়, কিন্তু মনের ভালোবাসা থাকলে পশু পাখিও তা বোঝে। আচ্ছা আচ্ছা, তোমার সেই পাখি বন্ধুর সাথেই থাকো। এই কথা বলে বলরাম হাসতে হাসতে সেখান থেকে চলে গেল গোবিন্দর কথায় কান্না দিয়ে শান্ত মনে জঙ্গলের দিকে এগিয়ে গেল। তোমার গ্রামে তোমাকে নিয়ে খুব ঠাট্টা করা হয়, তাই না? তুমি গ্রামবাসীর উদ্দেশ্যে কিছু বলো না কেন? এই কথা শুনে গোবিন্দ চমকে উঠল। হে ভগবান, এটি কি জিনিস যে মানুষের গলায় কথা বলছে? তার মানে মোড়ল মশাই ঠিক বলতেন, তুমি নিশ্চয়ই কোনো রাক্ষসী বা পেতনি। না না, আমি কোনো রাক্ষসী নই, আর পেতনিও নই। তাহলে তুমি কে পাখি, বুঝিয়ে বলো। ধরে নাও আমি একটা মায়াবী পাখি, তবে আমি এর চেয়ে বেশি তোমায় কিচ্ছু বলতে পারবো না। তবে একটা কাজ আমি করতে পারি। কোন কাজ? তুমি আমার উপকার করেছিলে, তুমি না থাকলে আমি আজকে বাঁচতে পারতাম না। যাই হোক, তুমি আমাকে সাহায্য করেছ, এখন আমি তোমায় সাহায্য করব। এসো আমার সাথে। আমি জঙ্গলের এমন একটি গুহার ঠিকানা জানি যার ভেতরে মূল্যবান ধন সম্পদ আছে। সেটি পেলে তুমি অনেক ধনী হয়ে যাবে। সত্যি? কোথায় সেই গুহা? চলো আমাকে দেখাও। আমার পিছু পিছু এসো। এই কথা বলে পাখি জঙ্গলের গহীনে উড়ে যেতে লাগল এবং গোবিন্দ তার পিছু পিছু চলল। অনেকক্ষণ পর পাখি একটি গুহার মধ্যে প্রবেশ করল। এই তো সেই গুহা, আমি ভেতরে যাচ্ছি। গোবিন্দ গুহায় ঢুকে দারুণভাবে চমকে উঠল। এ কি? গুহার ভেতরে দামি সোনার মোহর, হিরে, মুক্তা, এত ধন সম্পদ এবং অগণিত অলংকার পড়েছিল। এই সব কিছুই তুমি নিয়ে যাও। সত্যি? এগুলো সব আমার জন্য? হ্যাঁ, সবই তোমার। তুমি আমার উপকার করেছিলে, তাই এগুলো তোমার প্রাপ্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ব্যাস, এখন আমি গেলাম। এই কথা বলে সেই রহস্যময় সত্তাটি রংবেরঙের আলোর রশ্মির মতো মিলিয়ে গেল। কিন্তু এই আকস্মিক পরিবর্তন সবার ভালো লাগেনি। বিশেষ করে রঘু বিষয়টি মোটেই সহ্য করতে পারল না। তার মনে ঈর্ষার আগুন ধীরে ধীরে দাউ দাউ করে জ্বলতে শুরু করল। একদিন সে মোড়ল মশাইয়ের কাছে গেল। মোড়ল মশাই, আমার মাথায় ঢুকছে না যে গোবিন্দ হঠাৎ করে এত ধনী হয়ে গেল কিভাবে। আমরা সবাই জানি যে তুমি সবসময় গোবিন্দকে নিয়ে ঠাট্টা করতে, কিন্তু আমি বিশ্বাস করি গোবিন্দ ভুল কাজ করতেই পারে না। যদি সে ধনী হয়ে থাকে তবে সেটা গ্রামের জন্য ভালো খবর। কাল যদি কারো বিপদ আসে, আমার পূর্ণ ভরসা আছে গোবিন্দ প্রাণ খুলে সাহায্য করবে। তোমার মতো নিজ কাজ সে কখনোই করবে না। দেখা যাবে। এই কথা শুনে রঘু রাগান্বিত হল। মোড়ল মশাই সেখান থেকে চলে গেলেন। জহরাত ভর্তি। গোবিন্দর কাছে এত টাকা এলো কোথা থেকে? যাই হোক, আমি এইসব ধন সম্পদ আজই চুরি করে নিয়ে যাব এবং চিরকালের জন্য নিজের স্ত্রীকে নিয়ে এই গ্রাম ছেড়ে দেব। গোবিন্দ আবার গরিব হয়ে যাবে। রাতে গোবিন্দ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঠিক তখন রঘু চুপচাপ গোবিন্দনের বাড়িতে ঢুকল এবং তল্লাশি করতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে একটা ঘরে পৌঁছল। সেখানে অনেকগুলো বস্তা রাখা ছিল। হে ভগবান, এই বস্তায় তো সোনার মোহর ভর্তি হয়ে আছে। তার মানে এখানে যত বস্তা আছে সবগুলোতেই নিশ্চয়ই ধন সম্পদ ভরা।
আছে, সবগুলোতেই সোনার মোহর আছে। ধীরে ধীরে রঘু সব বস্তা খুলে ফেলল। এই কথা বলে রঘু উঠে দাঁড়াল, কিন্তু পরের মুহূর্তেই তার মাথা ঘুরে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর রঘুমের চোখ খুললে সে নিজেকে গ্রামের সীমানায় পড়ে থাকতে দেখল। হঠাৎ রংবেরঙের রশির সাথে সেই পাখিকে প্রকট হল, যাকে সে কোনো এক সময় গোবিন্দ কাঁধে দেখেছিল। পাখিটি তার লাল চোখ নিয়ে রঘুমের দিকে তাকিয়ে রইল। রঘু ভয়ে কাঁপতে লাগল। হে ভগবান, আমি তো গোবিন্দ অট্টালিকায় ছিলাম। হঠাৎ মাথা ঘুরল আর আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি এখানে এলাম কিভাবে? পাখি হঠাৎ কিভাবে এলো? আর ওর চোখ লাল কেন হয়ে গেল? পরের মুহূর্তেই পাখির চোখ থেকে রংবেরঙের আলো বের হল এবং সেগুলো রঘুর শরীরের ওপর গিয়ে পড়ল। তার বুক থেকে রক্ত ঝরতে লাগল, তার চেহারা বিকৃত হয়ে গেল এবং সে মারা গেল। রঘু মরতেই পাখিটি রংবেরঙের রশির মতো গায়েব হয়ে গেল। পরদিন সকালে গ্রামের সীমানায় রঘুমের লাশ পড়ে আছে। মোড়লমশাই লাশ দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। গ্রাম জুড়ে এখন একটাই প্রশ্ন, রঘুমকে কে হত্যা করল? রঘুমের সম্পর্কে পরিচিত ছিল যে সে একজন ছোটখাটো চোর, যে অন্য গ্রাম থেকে চুরি করে আনত। হতে পারে কেউ তার পিছু পিছু এখানে এসেছে এবং তাকে মেরে ফেলেছে। লাশের কাছে গিয়ে পরীক্ষা করে, কিন্তু মোড়ল মশাই, এর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ওর চেহারাটা এত ভয়ানক হলো কি করে? মনে হচ্ছে যেন কোনো ডাইনি বা পেতনি মেরেছে। আমি শুধু জানি যে গতকালই সে গোবিন্দকে নিয়ে আজে বাজে কথা বলছিল। এমন তো নয় যে গোবিন্দর বাড়িতে চুরি করতে গিয়েছিল আর গোবিন্দ ওকে মেরে ফেলেছে। মোড়ল মশাই গোবিন্দকে সব ঘটনা বললেন। রঘু মনে মনে আমাকে হিংসে করত। আমিও রঘুকে পছন্দ করতাম না, কিন্তু আমি ওকে হত্যা করতে পারি না। আমাদের তোমার উপর ভরসা আছে, কিন্তু আমরা কেবল ওটাই ভাবছিলাম। গোবিন্দ দেখল রঘুমের মুঠো বন্ধ হয়ে আছে। সে রঘুমের কাছে গেল, তার মুঠো খুলল। মধ্যে একটা সোনার মোহর ধরা ছিল। গোবিন্দ দারুণভাবে চমকে উঠল। গোবিন্দ সেই মোহরটি তুলে নিল। কিছুক্ষণ পরে রঘুমের শেষ কৃত্য সম্পন্ন হল। রঘুমের মুঠিতে আমার সেই সোনার মোহর কিভাবে এলো? এটি তো সেই প্রাচীন মোহর যা আমি গুহার ভেতর পেয়েছিলাম। তবে কি রঘুম সত্যিই আমার বাড়িতে চুরি করতে এসেছিল? কিন্তু যদি সে আমার বাড়িতে এসেছিল, তবে সে কেন কেবল একটি মোহর নিল? সে সব বস্তা নিয়ে গেল না কেন? আর যদি সে গিয়েছিল, তবে ফিরে যাওয়ার পায়ের ছাপ কেন পাওয়া গেল না? কিছু একটা গোলমাল আছে। গতরাতে বৃষ্টি হয়েছিল। যদি রঘু আমার বাড়িতে এসে থাকে, তবে তার ভেজা পায়ের ছাপ আমার বাড়ির মাটিতে অবশ্যই থাকবে। সে ধীরে ধীরে সেই ঘরের দিকে গেল যেখানে ধন সম্পদ রাখা ছিল। সেখানে এসে মাটির ওপর ভেজা পায়ের ছাপ দেখতে পেল। এগুলো কি রঘুমের পায়ের ছাপ? সে আমার বাড়িতে ওই ঘর পর্যন্ত এসেছিল, কিন্তু ফিরে যাবার কোনো ছাপ নেই। যদি রঘুমের ফিরে যাবার পায়ের ছাপ না থাকে, তবে রঘু গ্রামের সীমানায় পৌঁছল কিভাবে? আমি জানি তোর মনে কি চলছে, কিন্তু তুই যতই ভাবিস না কেন, সত্যের কাছে পৌঁছতে পারবি না। এ কথা শুনে গোবিন্দ অবাক হয়ে সাধুর কাছে গেল। সাধু মহারাজ, আপনাকে তো অলৌকিক শক্তির অধিকারী মনে হচ্ছে। যদি আপনি সত্যিই জানেন আমি কি ভাবছি, তবে আমার একটি দ্বিধা দূর করুন। রঘু একজন চোর ছিল, কিন্তু তারও একজন স্ত্রী ছিল। তাকে হত্যা করল কে? তার মৃত্যু সেই এই পাখিটির কারণেই হয়েছে, যে তোকে ধন সম্পদ দিয়েছিল। এটি কিভাবে সম্ভব? সে তো একটি মায়াবী পাখি। আমি তাকে সাহায্য করেছিলাম, আর সে আমাকে। তবে সেই পাখি রঘুকে হত্যা করবে কেন? কারণ রঘু তোর বাড়িতে চুরি করার জন্য গিয়েছিল। যেই সে তোর ধন সম্পদের বস্তা খুলেছে, সোনার মোহর দেখে ওর চোখ বড় হয়ে গেছে। সে একটি সোনার মোহর নিয়েছে এবং বাকি বস্তাগুলোও খুলে ফেলেছে। সে সব নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। ঠিক সেই সময় পাখি তাকে তুলে নিয়ে যায় এবং গ্রামের সীমানায় গিয়ে তাকে মেরে ফেলে। এর মানে কি সাধু মহারাজ?
ওটা তো একটা পাখি। আপনি বলছেন যে ও কোনো সাধারণ পাখি নয়, ও একটা অভিশপ্ত পাখি। আপনার মানে কি? যে ধন সম্পদ ও তোকে দিয়েছে, ও তার রক্ষকও। ও তোকে নিজের ইচ্ছায় সেই ধন দিয়েছে, তাই তুই ওটা খরচ করতে পারিস। কিন্তু যদি অন্য কেউ সে ধন সম্পদ স্পর্শ করে, তবে সেই চিলই তার মৃত্যুর কারণ হবে। এই ধন সম্পদ ওর রক্ষণাবেক্ষণেই আছে, এবং এটি কেবল সেই ব্যবহার করতে পারে যাকে ও নিজে বেছে নেয়। আপনি ওকে চেনেন? এই পাখিটি কে সাধু মহারাজ? অনেক সময় আগে ওই পাখিটি একজন মানুষ ছিল। গোবিন্দ স্তব্ধ ও ভীত হয়ে সাধুর দিকে তাকাতে লাগল।